দেখ, অ্যামোনিয়া ও ইউরিয়ার শিল্প উৎপাদন, ঠিক আছে। এর আগের দিন আমরা কি করেছিলাম, ল্যাবরেটরিতে কিভাবে উৎপাদন করা হয় সেটা করেছিলাম। কিন্তু শিল্প উৎপাদন কিভাবে করা হয়, শিল্প উৎপাদনের সঙ্গে ল্যাবরেটরি উৎপাদনের পার্থক্য কি? ল্যাবরেটরিতে অল্প পরিমাণ করা হবে, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষার জন্য, আর শিল্প উৎপাদনে প্রচুর পরিমাণে করতে হবে। আচ্ছা, অ্যামোনিয়ার শিল্প উৎপাদন মানে পদ্ধতিটার নাম কি? হেবার পদ্ধতি, ঠিক আছে। বিজ্ঞানীর নাম অনুসারে রেখেছে কি? হেবার পদ্ধতি। বিজ্ঞানীর নাম অনুসারেই হবে হয়তো। আচ্ছা দেখ, অনুঘটক রূপে, অনুঘটক মানে কি জানিস? যেগুলো বিক্রিয়ার স্পিড বাড়ায়, ঠিক আছে, নিজেরা চেঞ্জ হয় না কিন্তু স্পিডটা বাড়ায়। আচ্ছা, অনুঘটক রূপে কি? আয়রন চূর্ণ, আর উদ্দীপক রূপে K2O এবং Al2O3 চূর্ণর মিশ্রণ ব্যবহার করা হয়, ঠিক আছে, 1:3 অনুপাতে। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে? আয়তন অনুপাতে বিশুদ্ধ কি, দাঁড়া এক সেকেন্ড, আয়তন অনুপাতে বিশুদ্ধ ও শুষ্ক। আচ্ছা, এই K2O আর Al2O3 ব্যবহার করা হয়, মিশ্রণ রূপে ব্যবহার করা হয়, এতটুকুই ছিল। আর আয়তন এটা তো সলিড পদার্থ, তাই না, আয়রন চূর্ণ বলছে, তাহলে এটার আয়তন অনুপাত হবে না, আয়তন অনুপাত পরের জিনিসটার বলছে, ঠিক আছে, ব্যবহার করে। আচ্ছা, 1:3 আয়তন অনুপাতে কি করেছে? বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 200 বায়ুমণ্ডলীয় চাপে, 200 বায়ুমণ্ডলীয় চাপ মানে বুঝতে পারছিস, প্রচুর চাপ। আমরা বসবাস করি 1 বায়ুমণ্ডলীয় চাপে, তাই না, তার 200 গুণ চাপ, আর কি 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটি একটি উভমুখী তাপদায়ী বিক্রিয়া, মানে তাপদায়ী বিক্রিয়া মানে এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে। আর উভমুখী মানে কি? নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে যেরকম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াও ভেঙে গিয়ে একই সময় কি হচ্ছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে কি হয়, মানে তৈরিও হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, তৈরিও হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এমন কিছু একটা কন্ডিশন করতে হবে যেখানে তৈরি হওয়াটা বেশি হয় নষ্ট হওয়ার থেকে, তাই না? আচ্ছা, এই পদ্ধতিতে দুটি মৌলের সরাসরি সংযোগে অ্যামোনিয়া তৈরি হয়। নাইট্রোজেন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, এদের সরাসরি সংযোগে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই তো। বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে নির্গত মিশ্রণে উৎপাদিত পদার্থ হিসাবে শতকরা 10 থেকে 12 ভাগ আয়তন হিসাবে বলেছে আর কি, শতকরা 10 থেকে 12 ভাগ অ্যামোনিয়া থাকে। অবিকৃত নাইট্রোজেন ও হাইড্রোজেনের মিশ্রণকে পুনরায় চাপ প্রয়োগ করে অ্যামোনিয়া উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। বোঝা গেল? তাহলে অ্যামোনিয়া, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে ডিরেক্ট কি হয়ে যাচ্ছিল? এটা বিক্রিয়াটা খুবই সোজা, নাইট্রোজেন নিচ্ছিলি আর হাইড্রোজেন নিচ্ছিলি, কি হয়ে যাচ্ছিল? প্লাস করে অ্যামোনিয়া হয়ে যাচ্ছিল, তাই না। আবার অ্যামোনিয়ার থেকে এটাও হয়ে যাচ্ছিল, উভমুখী বিক্রিয়া, এটা মনে রাখতে হবে। 200 বায়ুমণ্ডলীয় চাপে, তাই না। অনুঘটক ব্যবহার করতে হচ্ছিল কিছু, আর উদ্দীপক ব্যবহার করতে হচ্ছিল, তাই না। আচ্ছা, আর এই যে মিশ্রণ, এই যখন এই বিক্রিয়াটা করলি, কত পার্সেন্ট? শতকরা 10 থেকে 12% কি আয়তন হিসাবে অ্যামোনিয়া গ্যাস তোর উৎপন্ন হয়ে যাচ্ছে, তাই না। এবার কি বলেছে? শিল্পে অ্যামোনিয়ার ব্যবহার। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি অজৈব সার এবং ইউরিয়া, ইউরিয়া কি একটা জৈব সার, ঠিক আছে, ইউরিয়া জৈব সার, আচ্ছা, প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বোঝা গেল? ইউরিয়া। আচ্ছা, এবার কি বলছে? অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতিতে, তারপর কি বলেছে? সলভে পদ্ধতিতে Na2CO3 প্রস্তুতিতে, আর কৃত্রিম সিল্ক যেটাকে রেয়ন বলা হয়, ঠিক আছে, নাইলন, নাইলনের দড়ি চিনিস তো, প্লাস্টিক প্রভৃতি প্রস্তুতিতেও অ্যামোনিয়া ব্যবহৃত হয়। এগুলো কি বলবো, এগুলো মুখস্থ করতে হবে সব, কিসে কিসে ব্যবহার করা হয় অ্যামোনিয়া, তাই না। এবার কি? ইউরিয়ার শিল্প উৎপাদন। অ্যামোনিয়া গেল, এবার হচ্ছে ইউরিয়া।
ইউরিয়াকে কিভাবে উৎপাদন করা হয় শিল্প ক্ষেত্রে? উচ্চ চাপ, ওই আগেরটার মতোই 150 থেকে 200 ATM চাপ, ঠিক আছে। এবং কি বলেছে 170 থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বদ্ধ পাত্রে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়া প্রস্তুত করা হয়। বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে, ঠিক আছে। প্রথম ধাপে কি হয় দেখ, অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় এই যে NH3 অ্যামোনিয়া আর CO2 কার্বন ডাই অক্সাইড, তাই না, এদের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। নামগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। এর সংকেত কি অ্যামোনিয়াম কার্বামেটের? NH2 এই দেখ C+O লিখে দিবি, একদিকে লিখে দিবি কি NH4, একদিকে লিখে দিবি NH2, বোঝা গেল? C+O একদিকে NH4, একদিকে NH2, এইভাবে মনে রাখতে পারিস। তারপর দ্বিতীয় ধাপে কি হচ্ছে, এই যে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো সেটা বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি হবে, একটা অক্সিজেন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন এরকম করে বের হয়ে জল হিসাবে বের হয়ে যাবে। আর যেটা পড়ে থাকবে সিওর দুদিকে দুটা NH2, এটাই হচ্ছে আমাদের কি ইউরিয়া। ইউরিয়া সার যে ব্যবহার করা হয় ওর সংকেত হচ্ছে এটা, ঠিক আছে। কি বললাম, CO দুদিকে কি দুটা NH2, এটা হয়ে যাচ্ছে আমাদের ইউরিয়া। আর অ্যামোনিয়াম কার্বামেট কি ছিল, C+O ছিল, আর একদিকে NH4 ছিল, একদিকে NH2 ছিল। তাহলে এখান থেকে একটা অক্সিজেন আর এখান থেকে চারটা হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন মিলে জল হিসাবে বের হয়ে গেল, ওই জন্য এখানে কি ইউরিয়া পড়ে থাকলো, তাই না। আচ্ছা, ইউরিয়ার ব্যবহার এটা তো জানি, নাইট্রোজেন ঘটিত জৈব সার হিসাবে ব্যবহার হয়, তাই না। ইউরিয়া ফর্মালডিহাইড, রেজিন ও প্লাস্টিক উৎপাদনে ব্যবহার হয়। কালাজ্বরের ওষুধ তৈরিতে ইউরিয়া স্টিবামিন, এটা একটা যৌগ, ইউরিয়া স্টিবামিন, এই যৌগটা ব্যবহার করা হয়। ঘুমের ওষুধ বারবিটিউরেট নামক জৈব যৌগ প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। বারবিটিউরেট কি একটা জৈব যৌগ যেটা ঘুমের ওষুধ উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে, এটাই ব্যবহার করা হচ্ছে। আর কালাজ্বরের ওষুধের জন্য ইউরিয়া স্টিবামাইন বা স্টিবামিন। এবার কি বলেছে, নাইট্রোসেলুলোজ, সেলোফেন, রেয়ন প্রভৃতির শিল্প উৎপাদনে ইউরিয়া ব্যবহৃত হয়। এবার দেখ কি বলেছে, হাইড্রোজেন সালফাইড বা সালফিউরেটেড হাইড্রোজেন কি? হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি। হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে কিভাবে তৈরি হয়, এটা কিন্তু শিল্পক্ষেত্রে না, পরীক্ষাগারে। আচ্ছা, কি বলেছে, হাইড্রোজেন সালফাইড বা সালফিউরেটেড হাইড্রোজেন কিভাবে প্রস্তুত করা হয়। দেখ, প্রথমে রাসায়নিক দ্রব্য কি লাগবে সেটা আমাদের বলে দিয়েছে। ফেরাস সালফাইডের সংকেত কি FeS, ঠিক আছে। ফেরাস সালফাইড আর কি লঘু সালফিউরিক অ্যাসিড জানি আমরা সবাই H2SO4, তাই না, এটার লঘু সালফিউরিক অ্যাসিড নিতে হবে। বিক্রিয়ার নীতি কি বলেছে, সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন হয়। মানে খুব সোজা, সাধারণ উষ্ণতায় জাস্ট মিশিয়ে দিবি, হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। বিক্রিয়াটা দেখ, FeS, তাই না। ফেরাস সালফাইডের সংকেত কি ছিল, FeS প্লাস কি লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, এদের দুজনকে যদি আমি মিক্সড করে দিই তাহলে কি হয়ে যাবে, এখান থেকে Fe আর S আলাদা হয়ে যাবে, আর এখান থেকে কি হয়ে যাবে, তোর SO4টা আর হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে, তাই না। আলাদা হয়ে গেল, এখান থেকে আলাদা হয়ে গেল, এরা দুজন জয়েন হয়ে কি হয়ে গেল, H2S গ্যাস হয়ে গেল, আর এরা দুজন জয়েন হয়ে কি হয়ে গেল, FeSO4 হয়ে গেল। তাই তো।
এখান থেকে এরা আলাদা হয়ে গেল, কি হয়ে গেল Fe আর S, এখান থেকে এরা আলাদা হয়ে গেল, কি হয়ে গেল হাইড্রোজেন আর SO4, তাই না? এই কাছের দুটা জয়েন হয়ে গেল আর দূরের দুটা জয়েন হয়ে গেল, কি হয়ে গেল এখানে H2S হয়ে গেল, আর এটা কি হয়ে গেল FeSO4 হয়ে গেল। আচ্ছা, পদ্ধতি দেখ, দীর্ঘ নল ফানেল এবং সমকোণে বাঁকানো একটি নির্গম নলযুক্ত একটি উল্প বোতলে কিছু পরিমাণ FeS বা ফেরাস সালফাইড এর টুকরো নেওয়া হয়। এই যে এই বোতলটায়, ডবল মুখালা বোতলটায় কি ফেরাস সালফাইডের টুকরো নিয়ে নিয়েছিস তুই কিছু, ঠিক আছে? আচ্ছা, এরপর বোতলে এমন পরিমাণ জল যোগ করা হয় যাতে FeS টুকরোগুলি ও দীর্ঘনল ফানেলের শেষ প্রান্ত জলে ডুবে থাকে, ঠিক আছে? এই যে দীর্ঘনল ফানেল, এটার কি হচ্ছে, শেষ প্রান্তটা জলে ডুবে থাকছে আর এগুলোও সম্পূর্ণ জলে ডুবে থাকছে, তাই না? এবার কি করতে হবে, নির্গম নলের শেষ প্রান্তকে খাড়াভাবে দাঁড় করানো একটি খালি গ্যাস জারের মধ্যে প্রায় তলদেশ পর্যন্ত প্রবেশ করানো হয়। এই যে 90 ডিগ্রি বেঁকানো যে এটা ছিল, নলটা ছিল, এটাকে এরকম উল্টানো একটা বাক্সের মধ্যে কি করা হচ্ছে, প্রবেশ করানো হচ্ছে প্রায় তলদেশ অবধি, ঠিক আছে? আচ্ছা, এরপর কি দীর্ঘনল ফানেলের মধ্যে দিয়ে লঘু H2SO4 ধীরে ধীরে যোগ করা হয়। এই যে এখানে কি করছি আমি, এবার প্রথমে জল দিয়েছিলাম, এবার ধীরে ধীরে লঘু H2SO4 দিচ্ছি। FeS অ্যাসিডের সংস্পর্শে আসা মাত্রই বিক্রিয়া শুরু করে এবং H2S গ্যাস উৎপন্ন হয়, আর উৎপন্ন হয়ে কি নির্গম নল দিয়ে বেরিয়ে আসে। তাহলে নির্গম নল দিয়ে এখানে কি হচ্ছে, বেরিয়ে আসছে। এবার এটাকে সংগ্রহ করতে হবে, তাই না? কিভাবে সংগ্রহ করব, H2S বায়ুর চেয়ে ভারী বলে নির্গম নল দিয়ে বেরিয়ে আসা H2S কে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। বোঝা গেল? ভারী জন্য এটা নিচেই পড়ে থাকবে, বায়ু তাহলে উপরে উঠে বেরিয়ে যাবে, তাই না? ওটাই বলেছে। H2S গ্যাস ঠান্ডা জলে দ্রাব্য বলে জলের নিম্ন প্রসারণ দ্বারা সংগ্রহ করা হয় না, ঠিক আছে? জলের নিম্ন প্রসারণ একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারাও আমাদের সংগ্রহ করা হয় জেনারেলি, কিন্তু এখানে করা হয় না। কেন? কারণ জলের মধ্যে এটা গুলে যাবে গ্যাসটা, তো জলের মধ্যে যদি গুলে যায় তাহলে তো আমরা আলাদা করে সেটা পাবো না, তাই না? আচ্ছা, H2S এর শুষ্ককরণ। H2S কে P2O5 এর মধ্য দিয়ে চালনা করে শুষ্ক করা হয়। P2O5 কি একটা জল শোষক পদার্থ, ঠিক আছে? ওটার মধ্য দিয়ে চালনা করে দিবি, তাহলে কি হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, বিক্রিয়া টিক্রিয়া করবে না। এবার দেখ, H2S এর আরেকটা যন্ত্র দ্বারা আমরা প্রস্তুত করব, কিপ যন্ত্র যেটাকে বলে, ঠিক আছে? পরীক্ষাগারে প্রয়োজনীয় এবং নিরবিচ্ছিন্নভাবে H2S পেতে কিপ যন্ত্র ব্যবহার করে FeS মানে ফেরাস সালফাইড এর সঙ্গে হাইড্রোজেন ওই সালফিউরিক অ্যাসিডের সংযোগ ঘটানো হয় বা সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ঠিক আছে? যখন আমার দরকার হচ্ছে সংযোগ করাচ্ছি, আর যখন দরকার হচ্ছে না সংযোগটা অফ করে দিচ্ছি। এইভাবে আমরা বিক্রিয়া, মানে যখন H2S লাগছে নিয়ে নিচ্ছি, আর যখন লাগছে না নিচ্ছি না। এই যে যন্ত্রটা দেখ, কিপ যন্ত্র এটা, ঠিক আছে? দেখ কি বলেছে, কিপ যন্ত্রের দুটি অংশ আছে। ওপরের অংশটি দীর্ঘ নলসহ এ গোলক দ্বারা গঠিত, বোঝা গেল? এই যে এই পার্টটাকে বলছে কি ওপরের অংশ, এটা এই গোলকটা দিয়ে গঠিত, এই গোলকটার নাম দিয়ে দিল A, ঠিক আছে? A। আর নিচের গোলকটার নাম কি দিয়ে দিল, B। আচ্ছা, নিচের গোলকপূর্ণ অংশটি B ও অর্ধগোলক C দ্বারা গঠিত, আর এই যে এটাকে অর্ধগোলক বলেছে, এটার নাম দিয়েছে C, বোঝা গেল? তাহলে A B C এরকম করে গঠিত। এবার কি বলেছে, B গোলককে FeS এর টুকরো দ্বারা, মানে ফেরাস সালফাইডের টুকরো রেখে
এ গোলকের ফানেলের মধ্যে দিয়ে লঘু H2SO4 ঢালা হচ্ছে, মানে বি গোলকের মধ্যে তুই কি রেখেছিস, ওই ফেরাস সালফাইডের টুকরোগুলো রেখেছিস, আর ওপর থেকে কী করছিস, লঘু সালফিউরিক অ্যাসিড আস্তে আস্তে করে ছাড়ছিস। ঠিক আছে, এর থেকে লঘু সালফিউরিক অ্যাসিড ছাড়ছিস বি এর মধ্যে। তাহলে কি হচ্ছে দেখ, অ্যাসিড সি অর্ধগোলককে পূর্ণ করে গোলক বিতে প্রবেশ করে ও এফিএস এর সংস্পর্শে আসে, ফলে তৎক্ষণাৎ H2S উৎপন্ন হয়। আচ্ছা, এখান থেকে যে এখানে ঢালা হচ্ছে, এর থেকে যে বিয়ে ঢালা হচ্ছে, কিন্তু বিয়ে ডিরেক্ট যাচ্ছে না। বিয়ে কি ডিরেক্ট যাচ্ছে? যাচ্ছে না। কোথায় যাচ্ছে? এই নলটা একদম সিয়ে গিয়ে উন্মুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সি এর মধ্যে জমা হচ্ছে অ্যাসিডটা, প্রথমের থেকে এর থেকে ডিরেক্ট সি এ যাচ্ছে, তারপর কি এটা ভর্তি হতে 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 এবার বি এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, তো বি এর মধ্যে যখন প্রবেশ করছে বিক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে, বি গোলকে যুক্ত নির্গম নলের সাথে একটি স্টপকক লাগানো ছিল। এই যে স্টপককটা, সেটা যদি খুলিস তাহলে কি হবে, H2S গ্যাস বেরিয়ে আসবে, তাই না? আর যখন তোর ইয়ে করতে হবে না, মানে গ্যাস লাগবে না, তখন এই স্টপককটা বন্ধ করে দিবি, তাই না? আচ্ছা, এই স্টপককটা বন্ধ করলে কি হবে, এটা গ্যাসটা এখানে জমা হয়ে যাবে ভেতরে। গ্যাসটা তাহলে কি এখানে চাপ দেবে, চাপ দিয়ে আর এটাকে উঠতে দেবে না, তাই না? এই অ্যাসিডটাকে আর উঠতে দেবে না। এই অ্যাসিডটা উপরে উঠেই তো এখানে বিক্রিয়াটা ঘটাচ্ছিল, তাই না? এই অ্যাসিডটা এরকম করে উপরে উঠে বিক্রিয়া ঘটাচ্ছিল। এখন গ্যাস দিয়ে যদি পূর্ণ হয়ে যায়, গ্যাসটা কি নিচের দিকে ঠেলবে আর অ্যাসিডকে উঠতে দেবে না, তাহলে আর বিক্রিয়াও হবে না। বোঝা গেল? খুব সুন্দর কিন্তু সিস্টেমটা। তাহলে কি হচ্ছে, প্রথমে আমি এখানে H2SO4 রাখছি, আর বিতে কি রাখছি, ফেরাস সালফাইডের চূর্ণ। কিন্তু এর থেকে বিতে আমি কানেকশান দিচ্ছি না, ডিরেক্ট এর থেকে সিতে আমাদের অ্যাসিডগুলো ফেলছি। তাহলে অ্যাসিডগুলো এরকম জমা হতে হতে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠতে উঠতে বিয়ের সঙ্গে বিক্রিয়া শুরু করে দেবে। তারপর এখানে গ্যাস এখানে তৈরি হয়ে গেলে এই স্টপককটা খুলে আমরা কি করব, গ্যাস এখান থেকে নিয়ে নিতে পারবো। আর যখন আমাদের লাগবে না তখন এটা বন্ধ করে দেব, তখন গ্যাসটা প্রেসার দিয়ে এটাকে আর উঠতে দেবে না, আর বিক্রিয়া তখন হবে না। বোঝা গেল? যখন দরকার হবে আমি আবার নল খুলে দেবো, আবার গ্যাস বের হবে, গ্যাস বের হলে চাপ ক্লিয়ার হয়ে গেল, তখন আবার উঠবে কি, অ্যাসিডটা আবার উঠবে, আরও বিক্রিয়া করবে। তাহলে নল খুললেই বিক্রিয়া হচ্ছে, আমি গ্যাস পাচ্ছি, নল বন্ধ করে দিলেই আর বিক্রিয়া হচ্ছে না, গ্যাস পাচ্ছি না। দেখ এবার কি বলেছে, বেরিয়ে যায় স্টপ, তো এটাই বলেছে। H2S এর প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করার কারণ। ঠিক আছে, আচ্ছা, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, যা এফিএস এর সাথে বিক্রিয়া করে H2S কে জারিত করে সালফার উৎপন্ন করে দেয়। বোঝা গেল? তাই H2S পাওয়া যায় না, এই কারণেই H2S শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, এই একই কারণে। ঠিক আছে, H2S প্লাস H2SO4 বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, তখন কি হচ্ছে, ভাঙছে, দুজনেই ভাঙছে। আগে এরা দুজন জয়েন হয়ে যাচ্ছিল আর এরা দুজন জয়েন হয়ে যাচ্ছিল, কিন্তু এবার হবে না, সবাই আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এস আলাদা হয়ে যাবে। বোঝা গেল? এস এর মতো পড়ে থাকবে, আর এখান থেকে SO4টা কি হয়ে যাবে, SO2 গ্যাস হয়ে যাবে। আর যে এখানে অক্সিজেন ছিল দুটা, SO4 এর মধ্যে তো 4টা অক্সিজেন, তাই না? SO2 এখানে আলাদা হয়ে গেল, আর দুটো অক্সিজেন কি করবে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে দুটো জল উৎপন্ন করে দেবে। আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের ধর্ম, ভৌত ধর্ম কি, হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন বিষাক্ত গ্যাস। এটি বাতাসের চেয়ে 1.2 গুণ ভারী। বোঝা গেল? এটি ঠান্ডা জলে দ্রাব্য, কিন্তু গরম জলে প্রায় অদ্রাব্য। আচ্ছা,
এবার কি হাইড্রোজেন সালফাইডের কিছু রাসায়নিক ধর্ম পড়তে হবে। দেখ কি বলেছে, ভৌত ধর্ম। ভৌত ধর্ম তো পড়লাম, এবার হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক ধর্ম। H2S একটি আম্লিক ধর্মী গ্যাস, ঠিক আছে। তাহলে H2S এর জলীয় দ্রবণে দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিডের মতো কি করছে, দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিডের মতো আচরণ করছে, ঠিক আছে। দ্বিক্ষারীয় মৃদু অ্যাসিড মানে কি, মানে একটা অ্যাসিড, আচ্ছা এটা পরে বলছি, মানে যোজ্যতা বুঝিস তো, দুই যোজ্যতার আর কি, সেটাই বলছে। হ্যাঁ, মৃদু অ্যাসিডের মতো আচরণ করে এবং জলীয় দ্রবণে আয়নিত হয়ে বাইসালফাইড, একটা হাইড্রোজেন যখনই যুক্ত থাকবে সেটাকে কি বলা হয়, বাই বলা হয়। বাই কথাটা তখন আসবে, ঠিক আছে। আচ্ছা, কোনো যৌগের মধ্যে যখন একটা হাইড্রোজেন থাকে সেটাকে বাই বলা হয়। তাহলে কি হচ্ছে, আয়নিত হয়ে এই বাইসালফাইড আর কি করছে, সালফাইড আয়ন উৎপন্ন করছে। বোঝা গেল। বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, H2S এর সঙ্গে জল এরকম যুক্ত করলি তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে হাইড্রোনিয়াম আয়ন, এই আয়নটার নাম হাইড্রোনিয়াম, ঠিক আছে। H3O+ আর কি হচ্ছে HS- বাইসালফাইড। ওই বিক্রিয়াটাই দিয়েছে। এবার এখানে আরেকটা বিক্রিয়া করতে পারে, H2S এর সঙ্গে জল বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে তোর সালফাইড আয়ন উৎপন্ন করতে পারে। বাদিকটা কিন্তু একই রকম আছে, দেখ হাইড্রোজেন সালফাইড আর জল, এখানেও হাইড্রোজেন সালফাইড আর জলই আছে। কখনো কখনো কি করবে, হাইড্রোনিয়াম আয়ন আর বাইসালফাইড, আর কখনো কখনো কি করবে, হাইড্রোনিয়াম আয়ন আর সালফাইড। বোঝা গেল। আচ্ছা, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, তো অ্যাসিড তো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবেই, তাই না। H2S ও NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, সোডিয়াম বাইসালফাইড উৎপন্ন হচ্ছে। এই দেখ একটা H আছে, ওই জন্য নাম বাই, নামের মধ্যে বাই চলে এসছে, তাই না। সোডিয়াম, Na মানে সোডিয়াম, একটা হাইড্রোজেন মানে বাই, আর সালফার আছে জন্য সালফাইড। আচ্ছা, সোডিয়াম বাইসালফাইড আর কি বলছে, সোডিয়াম সালফাইড উৎপন্ন হয়। বিক্রিয়া দিয়ে দিয়েছে, H2S এর সঙ্গে NaOH বিক্রিয়া করছে, সোডিয়াম বাইসালফাইড আর জল উৎপন্ন হচ্ছে। আর কখনো কি হচ্ছে, কখনো কখনো এই যে আগেরটার মতোই একদম, কখনো কখনো এটা হবে, কখনো কখনো এটা হবে, Na2S আর কি হচ্ছে 2H2। বোঝা গেল। বাদিকটা একই আছে, বাদিকটা একই আছে, ডান দিকটা খালি আলাদা। একবার এখানে আছে সোডিয়াম বাইসালফাইড, একবার এখানে আছে সোডিয়াম সালফাইড। কারণ একবার কি বাইসালফাইড আয়ন গঠন করবে, একবার কি গঠন করবে, সালফাইড আয়ন গঠন করবে, একটু আগেই যেটা দেখলাম। এবার কি বলেছে, H2S এর জারণ। জারণ মানে কি, অক্সিজেন, অক্সিজেন কি হওয়া, ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে বা অক্সিজেন দেখ কি বলেছে, H2S নিজে দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়। অক্সিজেন বা বায়ুতে এটি নীল শিখাসহ জ্বলে, ঠিক আছে। অপর্যাপ্ত অক্সিজেনের দহনের ফলে সালফারের গুঁড়ো উৎপন্ন হয়, কিন্তু পর্যাপ্ত অক্সিজেন থাকলে কি হয়ে যায়, SO2 গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে প্রথমে বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, যেখানে অক্সিজেন কম আছে H2S এর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে, সালফার আর জল উৎপন্ন হবে। কিন্তু যখন অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে, ঠিক আছে, তখন কি SO2 আর জল উৎপন্ন হবে। বোঝা গেল। মানে এখানে যদি অক্সিজেনটা বেশি থাকে, এখানে জলের সাথে সাথে এও অক্সিজেনটা পেয়ে যাবে, সালফারও অক্সিজেনটা পেয়ে যাবে, এটুকুই। এখানে কি হচ্ছিল, এটা আলাদা হচ্ছিল হাইড্রোজেন আর সালফারে। তারপর কি হচ্ছিল, অক্সিজেনটা শুধু হাইড্রোজেনের সঙ্গে লাগছিল, সালফারের সঙ্গে লাগছিল না। কিন্তু যখন তোর অক্সিজেন বেশি হয়ে যাবে, তখন হাইড্রোজেন আর সালফাইড আলাদা আলাদা হয়ে গেল, হাইড্রোজেনের সঙ্গেও অক্সিজেন লাগলো, সালফারের সাথেও অক্সিজেন লাগলো। বোঝা গেছে, খুব সোজা। এবার কি এর বিজারণ ধর্ম। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত এটা K2Cr2O7, এটা বারবার লাগবে, ঠিক আছে। মানে
উঁচু ক্লাসে বারবার লাগে আর কি। পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে H2S চালনা করলে এটি ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত করে। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা ছিল H2S গ্যাস ছিল। আর কি বলেছে এখানে, অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট, মানে অ্যাসিড এখানে যোগ করতে হবে একটা। অ্যাসিড মানে H2SO4 নিয়ে নিলাম আমি, H2SO4 তো অ্যাসিড জানি, তাই না? একটু আগে এটার বিক্রিয়া টিক্রিয়া দেখলাম অনেকগুলো। আচ্ছা, তাহলে কি উৎপন্ন হচ্ছে? ক্রোমিয়াম সালফেট লবণ তৈরি হচ্ছে, K2SO4 উৎপন্ন হচ্ছে, সালফার উৎপন্ন হচ্ছে, H2O মানে জল উৎপন্ন হচ্ছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, আর কোনো উপায় নেই, ঠিক আছে? তুই খুব জোর এরকম করে মনে রাখতে পারিস যে এটা আলাদা হলো, SO4 আর হাইড্রোজেন আলাদা হলো, এখান থেকে হাইড্রোজেন আর সালফাইড আলাদা হলো, আর এখানে কি আছে, কে সিআর আর ও এরা আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে? কে সিআর আর ও আলাদা আলাদা হয়ে গেল, এটুকু মনে রাখতে পারিস। কিন্তু কার সঙ্গে কে যুক্ত হবে এটা কিন্তু তোকে মুখস্থই করতে হবে, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো অ্যাটম আছে, দুটা থাকলে দুটা করে থাকলে সহজেই হয়ে যায়, তাই না? এর প্লাস ওর মাইনাসের সঙ্গে, এর মাইনাস ওর প্লাসের সঙ্গে হয়ে যায়, কিন্তু এখানে অনেকগুলো আছে জন্য এটা মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই। এবার ধাতব লবণের সঙ্গে H2S এর বিক্রিয়া কি বলেছে? কপার সালফেটের নীল বর্ণের দ্রবণে, জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের কপার সালফাইড অধক্ষিপ্ত হয়। বিক্রিয়া দিয়ে দিয়েছে তোর, তাই না? কপার সালফেট মানে কি, CuSO4 প্লাস H2S গ্যাস দিয়ে দিয়েছে। তাহলে কি হবে? এখানে দুটা করে আছে, খুব সোজা। এর ফার্স্টেরটা লাস্টেরটা যাবে, মানে Cu এর সাথে S যাবে যেটার বর্ণ কালো, আর এখান থেকে H2 আর SO4 মিলে H2SO4 উৎপন্ন হয়ে যাবে। এভাবে কপারকে শনাক্ত করা হয়। এবার কি বলেছে? লেড নাইট্রেটের বর্ণহীন জলীয় দ্রবণে H2S পাঠালে কালো বর্ণের লেড সালফাইটের অধক্ষেপ পড়ে। বোঝা গেল? এই মানে এটার মতোই হবে বিক্রিয়াটা একদম। Pb আর NO3 হোল টুয়াইস ছিল, আর এখানে H2S ছিল, এই ভাঙলো, এটা এখান থেকে ভাঙলো, এই কাছের দুটা হয়ে গেল আর দূরের দুটা হয়ে গেল। PbS হয়ে গেল দূরের দুটো কালো রঙের, আর কাছের দুটো কি হয়ে গেল? হাইড্রোজেন আর NO3 মিলে কি হয়ে যাবে বল? HNO3 হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলেছে? এটি Pb2+ এর শনাক্তকরণ বিক্রিয়া। আগেরটা যেমন কপারের ছিল, কপার চেনা যাচ্ছিল একই রকম বিক্রিয়ার থেকে, তাহলে এখানে একই রকম বিক্রিয়ার থেকে কি চেনা যাবে? চেনা যাবে, লেড চেনা যাবে, তাই না? Pb। এবার কি বলেছে? সিলভার নাইট্রেট দ্রবণের H2S যদি পাঠাই তাহলে কালো বর্ণের সিলভার সালফাইডের অধক্ষেপ পড়ে। একই রকম বিক্রিয়া সব, ঠিক আছে? এটার থেকে Ag+ শনাক্ত করা যাবে। একবার কপারের ছিল, একবার হচ্ছে কোথায় গেল রে কপারেরটা? এই যে কপারের ছিল, একবার কি ছিল? লেডের ছিল, আর একবার কি হচ্ছে এই সিলভারের। কপারেরটা খালি কি নিয়েছিলাম? সালফাইড, আর এদের দুজনের নাইট্রাইট নিচ্ছি, ঠিক আছে? বাকি সব একই রকম বিক্রিয়া। এবার কি বলেছে? সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সঙ্গে H2S এর বিক্রিয়া। ক্ষারের উপস্থিতিতে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S গ্যাস যখন চালনা করি তখন কি হয়? দ্রবণের বর্ণ বেগুনি হয়ে যায়। এই বিক্রিয়ার দ্বারা H2S কে শনাক্ত করা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার কি? H2S গ্যাসের বিষক্রিয়া। H2S অত্যন্ত বিষাক্ত একটি গ্যাস। এটি চোখের সংস্পর্শে আসলে কি হয়? চোখ জ্বালা করে, মাথা ধরে, বমি ভাব হয় ইত্যাদি উপসর্গ দেখা যায়। পরিবেশে 100 পার্টস পার মিলিয়ন অপেক্ষা বেশি মাত্রায়, এটা মানে কি? ppm মানে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? মানে মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষতে 100টা যদি তোর থাকে H2S থাকে, সেটাকে আমরা কি বলবো? 100 পার্টস পার মিলিয়ন। আর তার থেকে বেশি থাকলে কি হবে সেটাই এখানে বলেছে। 10 লক্ষের মধ্যে 100টারও যদি বেশি হয়ে যায় তখন কি হয়? ডায়রিয়া,
ব্রঙ্কিয়াল নিউমোনিয়া, পক্ষাঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বুঝতে পারছিস, 10 লক্ষর মধ্যে মাত্র 100টা, তার বেশি থাকলেই এত কিছু হয়ে যায়। H2S এর বিষক্রিয়ার ওপর রাসায়নিক ধর্মের সঙ্গে সম্পর্কিত। সজীব কোষের অত্যাবশ্যক প্রোটিনগুলি সঙ্গে ও রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে H2S বিক্রিয়ার ফলে এই বিষক্রিয়া দেখা যায়। তাহলে H2S কি করে, আমাদের যে ইম্পর্টেন্ট প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলোর সঙ্গে আর রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, তাই বিষক্রিয়া দেখা যায়। আর প্রতিকার কি বলছে, ক্লোরিনের লঘু দ্রবণ H2S এর বিষক্রিয়া প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। ক্লোরিনের লঘু দ্রবণ H2S এর বিষক্রিয়ার প্রতিরোধী হিসাবে ব্যবহার করা হয়। এটুকুই থাক আজকে, হ্যাঁ।